প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। আজকে একটি কৌশলগত ভূ রাজনৈতিক কৌশলগত কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব। বিশ্ব ব্যবস্থায় যেহেতু নানা পরিবর্তন আসছে, নানা ধরনের মেরুকরণ হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থান কোথায় এবং সর্বসাম্প্রতিক নানা ধরনের প্রতিক্রিয়া বিভিন্ন দেশ থেকে আসছে, সেগুলোর ফলাফল কী, পরিণতি কী, সেগুলো নিয়ে কথা হচ্ছে। নতুন জোট যেমন অকাস ত্রিদেশীয় একটি নিরাপত্তা জোট আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কী কার্যক্রম তাদের। আইপিএস একটি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নানা দেশে নানাভাবে বিভিন্ন স্থানে সমরসজ্জা চলছে। জাপান তাদের সামরিকভাবে নতুন করে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। উত্তেজনা রয়েছে ইউক্রেনকে ঘিরে। ইন্দোনেশিয়ার সঙ্গে জোট বাঁধছে বা চুক্তি করছে যুক্তরাষ্ট্র, জাপান। কোয়াড গঠিত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তারা নিরাপত্তা নিয়ে কাজ করছে, অর্থনীতি এবং কৌশলগত স্ট্র্যাটেজিক নানা বিষয় নিয়েও তারা কাজ করবে বলছে। দক্ষিণ এশিয়া কী করছে, বাংলাদেশ কোথায় আছে, মিয়ানমারের রোহিঙ্গা আগ্রাসন এবং সেই চাপে বাংলাদেশের ভবিষ্যৎ কী, এবং অনেক দূরে বাংলাদেশ কী সংকট মোকাবেলা করতে যাচ্ছে, এবং সর্বসাম্প্রতিক যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে কিছু ব্যক্তির উপরে বা একটি প্রতিষ্ঠানের উপরে, সেটি রাষ্ট্রীয়ভাবে এর কোনো প্রভাব আছে কিনা। যদিও আজকে একজন মার্কিন কংগ্রেসম্যান বলেছেন যে এটি রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর্যায়ে নয়। বিষয়টি আসলে বাংলাদেশ কোন অবস্থায় আছে এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করবার চেষ্টা করব। তবে দিনের কিছু খবর আছে, সেগুলো একটু বলে রাখি। ঠান্ডা জ্বরের লক্ষণই হচ্ছে ওমিক্রনের মূল উপসর্গ, চিকিৎসকরা একথা বলছেন, আমরা সবাই জানি। কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। 2.5 মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ঠান্ডায় জমে 5 তরুণের মৃত্যু নিয়েও দালাল চক্রের প্রতারণার খবর এসেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা সুযোগ পেলে হয়তো কথা বলবো, কিন্তু মূল বিষয় আমাদের ভূ রাজনৈতিক এবং কৌশলগত ইস্যু। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে দুজন অতিথি আজ এসেছেন। জনাব জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত, তিনি নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুর রশিদ। এবং রয়েছেন জনাব আবু রুশদ, তিনি ডিফেন্স জার্নাল পত্রিকার প্রধান সম্পাদক। স্বাগত জনাব আবু রুশদ আপনাকেও। প্রথম আমরা যাব কৌশলগত বিষয়গুলোতে। একজন মার্কিন কংগ্রেসম্যান আজকে বলছেন যে আমরা এটা নিয়ে প্রচুর কৌতূহল আছে যে র্যাবের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাষ্ট্রের, তারপরে ফাইন্যান্সিয়াল কিছু স্যাংশনের কথা বলা হচ্ছে, কিন্তু একজন মার্কিন কংগ্রেসম্যান বলছেন যে এটা এর কনসিকুয়েন্স নিয়ে অনেকে ভাবছেন যে ভবিষ্যতে কি আসতে যাচ্ছে। উনি বলছেন যে না, এটা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নয়, বাংলাদেশকে এই ধরনের স্যাংশনের আওতায় আনার কোনো সুযোগ নেই বা এটা কোনো পরিকল্পনা নেই। আবার অনেকে বলছেন যে হ্যাঁ, এটার একটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আছে, যেহেতু যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশ বাংলাদেশে এই পরিস্থিতিগুলোকে বিবেচনার মধ্যে নিচ্ছে, এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ভবিষ্যতে দেখা যেতে পারে। আপনি কি মনে করেন? নিঃসন্দেহে উনি যে বিষয়টা বলেছেন, উনি কিন্তু কংগ্রেসের ডেমোক্রেটিক দলীয় ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান। তো স্বভাবতই উনি হচ্ছে ফরেন রিলেশনস ইস্যুতে একজন, আমি বলবো যে একটা মোক্ষম মুখপাত্র। তো সেক্ষেত্রে এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সেটি হচ্ছে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, এটি গড়ে ওঠে পারস্পরিক রাষ্ট্রের, যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় স্বার্থ, সেটির উপরে ভিত্তি করে। এখন বাংলাদেশ কি অবস্থায় আছে এবং কি অবস্থায় নাই, সেটা বিবেচনা করার জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে, তখন স্বভাবতই বাংলাদেশ এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্ররা বলতেই পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা কী। কারণ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ইটস এ ন্যাশন স্টেট। যখন আমরা যাই, সার্বভৌম দেশের সিদ্ধান্ত নেবার ক্ষমতা এই দেশের জনগণ বা এই দেশের জনগণ নির্বাচিত সরকারের উপরে। এখন হচ্ছে যে তারা যে হিউম্যান রাইটস বিষয়টা নিয়ে যেটি কথা বলছে, তখন মানুষ দেখবেন খুব একটা কম্প্যারিজন করার চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটসের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি। এটি আমি এখন দেখছি ঘুরছে। এই যে কম্প্যারিজন করার, সেটি হচ্ছে যে তাদের এই যে ইনিশিয়েটিভটা নেবার পক্ষে কোন যুক্তি কাজ করেছে। স্বভাবতই সেই যুক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে যদি সমস্ত বিশ্বে দেখি, আমি কোনো দেশকে এখন পর্যন্ত দেখিনি যে যদি কি বলে মানবাধিকারের যে ক্যানভাস আছে এটি খুব বড়, এটি আপনি যাকে তাকে দিয়ে এটা আটকাতে পারেন। এই ক্যানভাসটা কে তৈরি করেছে?
কার জন্য তৈরি করেছে সেটি একটা প্রশ্ন। তো স্বভাবতই নিজের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে না, এটা আর এক দেশের ক্ষেত্রে প্রয়োগ হবে। তো সেটি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যারা প্রয়োগ করছেন তাদের যোগ্যতার যে একটি প্রশ্ন উঠে এসেছে। তো সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও একটা আছে, যে বিষয়টা নিয়ে যখন আসছে, বাংলাদেশে আসছে, বাংলাদেশের সাথে কিছু রাষ্ট্রকে ট্যাগ করা হয়েছে। এটা বাংলাদেশ এককভাবে শুধু হিউম্যান রাইটসের আসেনি। তো এই যে যাদেরকে ট্যাগ করেছে তাদের সাথে মার্কিনীদের সম্পর্ক কি, সেটিও একটা বিষয় আছে। তখন এই সম্পর্কের জায়গাতে আমরা যেটা মনে করি হয়তো ট্যাগ করেছে, তো বাংলাদেশের সার্বিকভাবে যদি মানবাধিকারের চিত্র যদি আমরা এটাকে কনসলিডেট করে আমরা প্রেজেন্ট করি, তাহলে মানবাধিকারের অনেক ঘাটতি আছে, এটা নিশ্চিত, কিন্তু এটা উদ্বেগজনক পরিস্থিতি নেই। ওকে, সেটি হচ্ছে মূল জায়গা। জনাব আবু রুশ, যুক্তরাষ্ট্র যেহেতু একটা বড় পাওয়ার, সুতরাং তাদের যে কোনো উদ্যোগ এবং যে কোনো মুভমেন্ট নানা ধরনের চিন্তার খোরাক যোগায় যে কি পরিবর্তন হচ্ছে বিশ্ব ব্যবস্থা, যেটা আমরা শুরুতে বলছি এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বিশ্ব গ্লোবাল অর্ডারে বা আপনার আর্কিটেকচারের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসছে, সেখানে যুক্তরাষ্ট্র এবং অন্য যারা সুপার পাওয়ার লাইক চায়না তারা কোন রাষ্ট্রের সঙ্গে আছে এবং কি ধরনের পার্টনারশিপ হচ্ছে, কি ধরনের মেরুকরণ হচ্ছে, এগুলোর আঙ্গিকেই নতুন যে সিদ্ধান্তগুলো আসে সেটা রিলেট করার কোনো সুযোগ আছে কিনা বা কি হতে যাচ্ছে। এখানে আমি জেনারেল রশিদ যেটা বললেন তার সাথে একটু দ্বিমত করি এই বিষয়টাতে আসি। দ্বিমতটা করার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বা যে কোনো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান দেশগুলো যখন কোনো ব্যক্তিকে স্যাংশন দেয়, সেগুলো রাষ্ট্রের ব্যাপারে একসাথে একটা রাষ্ট্রের বিরুদ্ধে নাও হতে পারে। যেমন ইরানের বিরুদ্ধে তারা দিয়েছে, ইরানকে একটা রাষ্ট্র হিসাবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কখনো ইরান হিসেবে ট্রিট করে না। কিন্তু এবার যেটা হয়েছে যে আমাদের একটা ব্র্যাকেটের যে উত্তর কোরিয়া, চায়না, মায়ানমার এরকম কিছু রাষ্ট্রের সাথে আমাদের হয়েছে। এখন এটা কেন হলো? এখানে অবশ্যই উনি যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের কিছু হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, কিন্তু এটাও ঠিক না যে যুক্তরাষ্ট্র আর আমাদের হিউম্যান রাইটসের জিনিসটা এক কাতারে আমরা মাপ করতে পারি। যুক্তরাষ্ট্র ইজ এ ডেমোক্রেসি, ইজ এ বিগ ডেমোক্রেসি। ভারতও একটা ডেমোক্রেসি। এখন যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি ইচ্ছে করলেই, এখন যেমন ডেমোক্রেটরা আছে তাদের গোয়েন্দা সংস্থা FBI ইচ্ছে করলেই একজন রিপাবলিকানকে তুলে নিয়ে যেতে পারবে না বা তাকে গুম করতে পারবে না। বা রিপাবলিকান যখন ট্রাম্প ছিল, আপনি দেখেন ট্রাম্পের বিরুদ্ধে সাংবাদিকরা কি ভাষায় কথা বলেছে, তারপরে কি ভাষায় চিৎকার করেছে, তার বিভিন্ন বিষয়ের প্রতিবাদ করেছে। এবং ট্রাম্প যখন এই গত বছর 6 জানুয়ারি ক্যাপিটল রায়টে গিয়েছিল, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের সিস্টেম, যেটা গণতান্ত্রিক সিস্টেম, সিস্টেমটাই সেই নৈরাজ্যটাকে ঠেকিয়ে দিয়েছে। আমরা কখনো চিন্তা করতে পারি না যে যুক্তরাষ্ট্রে বা ব্রিটেনে বা অন্যান্য দেশে, এমনকি ইন্ডিয়াতে যে CBI ইন্ডিয়ার যে আছে বা তাদের SB, যে একটা বিরোধী দলীয় যারা আছে, যে কংগ্রেসের কাউকে তুলে নিয়ে যাবে বা তাকে জেলে দিবে বা তার একটা সাংবাদিককে লিখতে দিবে না, এরকম না। আপনি দেখেন ইন্ডিয়ার কয়টা সাংবাদিক পৃথিবীতে অ্যাসাইলাম নিয়েছে, রাজনৈতিক আশ্রয় নিয়েছে, এমনকি পাকিস্তানের কয়টা সাংবাদিক রাজনৈতিক আশ্রয় নিয়েছে। আর আপনি একজন সাংবাদিক, আমি ওই পেশায় অনেক দিন থেকে আছি। আপনি দেখেন বাংলাদেশের কত সাংবাদিক বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, আমার অনেক সাবেক সহকর্মী নিয়েছে। পার্থক্যটা ও জায়গায় যে যুক্তরাষ্ট্র থেকে কখনো কেউ পালিয়ে গিয়ে চায়নায় রাজনৈতিক আশ্রয় চায় না, রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় চায় না, উত্তর কোরিয়াতে রাজনৈতিক আশ্রয় চায় না, কেউ বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় চায় না। আমরা কেন চাচ্ছি? পার্থক্যটা ও জায়গায়। আমাদের সিস্টেমে প্রবলেম হচ্ছে, এটা র্যাবের প্রবলেম না। র্যাবের যে অবকাঠামো, আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবকাঠামো, তাদের যে চার্টার অফ ডিউটিস, তাদের যে সংবিধান আছে, সেটা যদি ঠিকভাবে মেনে চলে, র্যাবের কাজ ছিল একটা এলিট ফোর্স, এটা টেরোরিজম, কাউন্টার টেরোরিজমের জন্য ব্যবহৃত হবে। কিন্তু সেখানে আপনি যদি একটা ব্যক্তি বা বিভিন্ন অফিসারকে বা তাদের লোকজনকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য রাজনৈতিক কারণে তাদেরকে ব্যবহার করেন, সেটা ওই সিস্টেমটার দোষ। তা আমি যেটা নিজে মনে করি এবং অনেকেই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলো আসলে চাচ্ছে যে এই সিস্টেমটা ঠিক হোক। এই জন্য বাংলাদেশ না, বাংলাদেশের সিস্টেমটা ঠিক হোক। আপনার ধরেন এই যে ওসি প্রদীপ যে আমাদের একজন এক্স মিলিটারি অফিসারকে হত্যা করলো, ওখানে হয়তো অন্য একজন ওসি থাকলেও করতে পারতো। তার কারণ এটা সিস্টেমটাই ওটাকে ওভাবে বানিয়েছে যে তুমি ক্রস ফায়ার করে মেরে ফেলো, কে ও ড্রাগ ডিলার। আচ্ছা ঠিক আছে, ড্রাগ ডিলার হলে কি বিনা বিচারে মারা যাবে? এটা তো কোনো সভ্য রাষ্ট্রের মধ্যে পড়ে না। আর মিলিটারাইজেশন অফ দ্য সোসাইটি, এটাও আমরা মানতে পারি না। হ্যাঁ, এটার একটা সীমা আছে। আর আপনি যে দ্বিতীয় বিষয়টা করেছেন, এই জিনিসগুলি বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির জন্য অনেকটা কিন্তু এরকম হচ্ছে। সেই পরিস্থিতিটা কি? আপনি স্নায়ুযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তারপরে পৃথিবী একটা মোটামুটি একরকম ছিল। তখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ইরাক আগ্রাসন, আফগানিস্তান আগ্রাসন, এরকম হয়েছে। কিন্তু এই সময়টার মধ্যে
চীন তখন কিন্তু খুব দরিদ্র ছিল। চীন এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি, সামরিকভাবে ওরা অনেক এগিয়ে গেছে, টেকনোলজিক্যালি এগিয়ে গেছে। রাশিয়ার পুতিনও এখানে আস্তে আস্তে অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু এই দুটো শক্তির আপনার বিষয়গুলো দেখেন যে তাদের অ্যাটিটিউডগুলো কি। তারা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, ল্যাটিন আমেরিকা বলেন, এশিয়াতে বলেন, আফ্রিকায় বলেন, তারা লৌহ মানবতন্ত্র এরকম একটা জিনিস ছুড়ে দিচ্ছে। ভেনেজুয়েলাতে একটা ফাইন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, তারা মাদুরোকে শুধু ওইখানে প্যাট্রোনাইজ করছে। সারা পৃথিবী বলছে নির্বাচন ঠিক হয়নি, কিন্তু ওখানে রাশিয়া চলে যাচ্ছে, চায়না চলে যাচ্ছে। মায়ানমারের কথা দেখেন, আমাদের পাশের রাষ্ট্র, সেখানে গণতন্ত্র শুরু হয়েছিল। তারপরে ওরা কি করলো, এখানে চাইনিজ প্রভাবিত হয়ে ওখানে তাদের যেহেতু ডিপ সি পোর্ট ওখানে তৈরি করেছে, এটার সিকিউরিটি লাগবে কুনমিং পর্যন্ত যে রাস্তা বানাচ্ছে, সেজন্য ওখানে একটা সামরিক অভ্যুত্থান ঘটে দিল। এবং সেটার ব্যাপারে যখনই নিরাপত্তা পরিষদে বা জাতিসংঘে কথা হয়, চীন আর রাশিয়া একসাথে ভেটো দেয়। মানে আপনি গণতন্ত্র চান না, ওরা চায় একটা লৌহ মানবতন্ত্র, কোরিয়ার মতো একটা লৌহ মানব থাকবে, কিমং জুনের মতো একদলীয় একটা শাসনের মতো থাকবে, এরকম একটা থাকবে। সুতরাং এভাবে পৃথিবীটার মধ্যে একটা অন্য ধরনের বলয় সৃষ্টি হয়েছে। এখন এই আমেরিকা বা পশ্চিমা দেশগুলো, যে গণতান্ত্রিক দেশগুলো, এরা হয়তো চাচ্ছে যে বাংলাদেশ যাতে গণতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যেই থাকে, ওই রকম যেন কোনো কিছুর মধ্যে না পড়ে। কারণ এটা যে স্ট্র্যাটেজিক বা সামরিক বিষয়াদি বা ভূকৌশলগত বিষয়াদির সাথে এটা সম্পর্কিত। ওকে, আসবো আপনার এখানে, আপনি থামাচ্ছি জেনারেল রশিদ। এই যে উনি ইঙ্গিত করছিলেন যে একটা চায়না, রাশিয়া কিংবা মিয়ানমার এই কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা, এটার থেকে এই ধরনের অ্যালাইনমেন্ট যাতে বাংলাদেশ না যায়, এই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিছুটা। ওনার সাথে তো আমি বেসিক জায়গাতে তো আমি একমত হতে পারছি না। আমি বলেছি একটি দেশ কিভাবে থাকবে, মিয়ানমার কিভাবে থাকবে, এটা মিয়ানমারের জনগণের বিষয়। বাংলাদেশ কেমন করে থাকবে, এটা বাংলাদেশের জনগণের বিষয়। এখন এই বিষয়ে আমি কি একটা ইন্টারভেনশনাল অ্যাটিটিউড চাচ্ছি বা কোনো ইনিশিয়েটিভ চাচ্ছি কিনা? বাংলাদেশের গণতন্ত্র 1971 সালের পরে থেকে যদি আমরা চলমানতা দেখি, তো স্বভাবত আমরা সামরিক বাহিনী থেকে এসেছি। তো এই সামরিক বাহিনীর একটা পারসেপশন যে সেভিয়ার অফ দ্য নেশন, তো এই পারসেপশন দিয়ে গণতন্ত্রকে আমরা দেখেছি অনেকবারই ইন্টারভেনশন করা হয়েছে। এই ইন্টারভেনশন করে আপনি গণতন্ত্রকে সঠিক লাইনে রাখতে চাচ্ছেন বলে দাবি করছেন। এই দাবিটা হচ্ছে, আমি মনে করি না আমি এই দাবির সাথে একমত। চায়না কমিউনিস্ট কান্ট্রি হবে কিনা, সে কি লৌহ মানব হবে কিনা, সেটি চায়নার বিষয়। আমি সেখানে হস্তক্ষেপ করতে চাচ্ছি না, আমি আমার ওপিনিয়ন দিতে পারি। চায়না তো হস্তক্ষেপ করছে বা চায়না ইনফ্লুয়েন্স আমি করার চেষ্টা সেটাই করছে। বলছি যে এখন আপনার হাতে বেশি শক্তি আছে, আপনি এসে আমাকে হস্তক্ষেপ করছেন যে আমার ইচ্ছা মতো তোমার মতো গণতন্ত্র হতে হবে। গণতন্ত্রের ডেফিনেশনটাকে আমেরিকা তৈরি করবে, না চায়না তৈরি করবে, না বাংলাদেশ তৈরি করবে? সেখানেই তো আমরা একমত অবস্থায় নেই। তো স্বভাবতই গণতন্ত্রের প্রকৃতি কি হবে? এখন ধরেন বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশ, উনি মনে হয় ওনার কথা যেটা বুঝলাম যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়, তো এটি তো প্রথমেই তো আমি এটির সাথে একমত না। বাংলাদেশের যে চলমানতা, এর ভিতরে গণতন্ত্রের ভেতর দিয়ে চলেছে উইথ সাম মিলিটারি ইন্টারভেনশন। এখন মিলিটারি ইন্টারভেনশনটা হচ্ছে এখন পৃথিবীতে গ্রহণযোগ্য না। তো স্বভাবতই এই ইন্টারভেনশনের যে সিস্টেমটা, এটাকে আপনাকে যেটাকে বলে সফট অ্যাপ্রোচ, আপনি এটাকে একটু মডিফাই করে সফট অ্যাপ্রোচে গিয়ে ইকোনমিক, তারপরে সোশিয়াল, হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, অল দিস ইস্যু নিয়ে এসেছেন। এখন হচ্ছে আমি সে কথাই বলছি, বাংলাদেশের ঘাটতি থাকতে পারে, গণতন্ত্রের ঘাটতি আছে। এখন হচ্ছে যে গণতন্ত্র মানে এটি নয়, অভিযোগ যেটা দেখছি সেটা হচ্ছে মানুষ তো ওটা মানছে না। কেউ বলবে রাতের আধারে ভোট হয়েছে। এখন সেটা তো একটি পক্ষের অভিযোগ, এটি তো বাংলাদেশের সার্বিকভাবে অভিযোগ কেউ প্রমাণ করে দেখে নাই। যেমন আপনাকে প্রমাণ করতে হলে আমি দেখেছি অভিযোগগুলো কখনোই আদালতে যায়নি। এই যে আমাদের মেজর সিনহাকে হত্যা করার পর এটা আদালতে গেল, এখন ওসি প্রদীপ সত্যি দোষী কি নির্দোষী সেটা আদালত প্রমাণ করেছে। এখন আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে ওসি প্রদীপ একটি পুলিশ বাহিনীর দুর্বৃত্ত ছিল, কিন্তু এগুলো তো আমরা বলতে পারছি না। অভিযোগ এখন হচ্ছে যে ক্ষমতা যদি একজনের কাছে থাকে, সেটিকে ওই ক্ষমতার পালা বদলানোর জন্যে আমার পছন্দ মতো পালা বদলাচ্ছেন না বলে আমি এখন আমার মতো থিসিস তৈরি করতে পারি। সেই থিসিসের সাথে আমেরিকা যোগ দিতে পারে, কোনো থিসিসে চায়না যোগ দিতে পারে, ইন্ডিয়া যোগ দিতে পারে। আমি তো সেটা দেখতে চাচ্ছি না। ইট ইজ এ সভারেন কান্ট্রি, সভারেন ডিসিশন মেকিং। এখানে আমি কোনো ফরেন কোনো কান্ট্রি ইন্টারভেনশন দেখতে চাচ্ছি না সুস্পষ্টভাবে। এখন হচ্ছে তাদের সাথে যে আমাদের কোঅপারেশন, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমেরিকা অ্যান্ড আদার যে গুড বিগ কান্ট্রি আছে, তারা হচ্ছে আমাদের একটা ডেভেলপিং পার্টনার্স, আমাদের উন্নয়নের অংশীদার।
আমাদের ঘাটতি পূরণে যদি আমাদের সক্ষমতার অভাব থাকে তারা আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু সেটি শাস্তি পর্যায়ে না। ওকে, তো যদি সে আমাকে শাস্তি দেওয়ার যদি চেষ্টা করে, যেটাকে আমরা বলি নিপীড়নমূলক পদক্ষেপ, সেটি মানুষ গ্রহণ করবে না। ওকে, তা আমাদের এখানে দেখতে হবে যে নিপীড়ন বাদ দিয়ে আমরা একটা সহযোগিতামূলক অবস্থায় আসব, যাতে আমাদের সব প্রতিষ্ঠানগতভাবে দেশগতভাবে আমরা একটা উন্নয়নের জায়গায় যেতে পারি। তো এই যে অবস্থা, মানে প্রথমে বলছিলাম যে গ্লোবাল অর্ডারের মধ্যে বিভিন্ন কান্ট্রির উপরে বিভিন্ন কান্ট্রির ইন্টারভেনশন বলেন অথবা অ্যালাইনমেন্ট বলেন, এই অ্যালাইনমেন্টের মধ্যে আমরা নিজেদেরকে কিভাবে মানে আমাদের অবস্থান সুশক্ত রেখে এই ইন্টারন্যাশনাল পার্টনারদের সঙ্গে ডিল করতে পারি, এটা নিয়ে আমরা যথেষ্ট ভাবছি কিনা বর্তমান বাস্তবতায়? দেখেন, এটা শুরু হয়েছে মানে এখন পৃথিবীটা স্নায়ুযুদ্ধের সময় তো দুই মেরু ছিল, একদিকে সোভিয়েত রাশিয়া, ওয়ার্সো জোট, ন্যাটো ছিল, তারপরে দীর্ঘদিন প্রায় 30 বছর পৃথিবীটা আরেক রকম ভাবে চলেছে। এখন যেটা সবচেয়ে প্রথমে দেখা গেল যে কোভিড যখন শুরু হলো 2020 সালে, তখন অল অন এ সাডেন, দেখেন আপনি যদি কোভিডের আগে যদি পৃথিবীটা দেখেন, আপনার হংকংয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেখানে মানে প্রায় বেশিরভাগ হংকংবাসী মুক্ত চিন্তার পক্ষে, স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেছিল। ভেনেজুয়েলাতে একটা আন্দোলন শুরু করেছিল, নিকারাগুয়ায় শুরু হয়েছিল, তারপরে এরকম অনেকগুলো দেশে এরকম চলছিল। কোভিড হওয়ার পরে সঙ্গত কারণে দেখা গেল যে সেই সব জায়গায় সেগুলো থেমে গেল। তারপরে দেখেন ওই সময় থেকে একটার পর একটা ঘটনা ঘটা শুরু করলো। হঠাৎ করে আমরা দেখলাম কি লাদাখে ইন্ডিয়ার বর্ডারে এখানে চায়নার ইনকারশন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হংকংয়ে ওখানে চায়নার একটা বড় হস্তক্ষেপ, এবং হংকং আজকে কি হয়েছে আপনি জানেন, সেখানে সবকিছু ফ্রিডম অফ স্পিচ এগুলো তুলে নেওয়া হয়েছে। তাইওয়ান ইস্যুটা সামনে চলে আসছে। তাইওয়ান ইস্যুটা কিন্তু আগে এত বড় ছিল না, এখন ওখানে একটা বিশাল সমস্যা, এবং অনেকে হয়তো এটা জানেও না, দ্বিতীয় মহাযুদ্ধের পরে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, বিশেষ প্রশান্ত মহাসাগরে এলাকায়, প্যাসিফিক ওশনে এত বড় সমস্যা আর হয়নি দ্বিতীয় মহাযুদ্ধের পরে। এখন ওই ঠিক তাইওয়ানের ওখানে এই সাউথ চায়না সিতে আপনি যদি সমস্যা দেখেন, আমেরিকার দুইটা ক্যারিয়ার গ্রুপ ওখানে আছে, জাপানের ক্যারিয়ার গ্রুপ আছে, জাপানের পাশে আপনার সাউথ কোরিয়ার আছে, তাইওয়ানের তো আছেই, আবার সেই দূর থেকে ন্যাটো কান্ট্রি, সেই কত দূর থেকে, ইউরোপ থেকে এই প্রথম অনেক দিন পরে আপনার ব্রিটেনের একটা আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার, তার যুদ্ধজাহাজ, এগুলো ওখানে গিয়েছে, ফ্রান্সের গিয়েছে, তারপরে অস্ট্রেলিয়ার এসছে, নিউজিল্যান্ডের এসছে, এমনকি কানাডারও এসছে। মানে এতগুলো দেশ ওখানে এই তাইওয়ানের ওদিকে আপনার দক্ষিণ চীন সাগরে এখানে অবস্থান নিচ্ছে। এরপরে দ্বিতীয় যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে মালাক্কা স্ট্রেইট, মানে দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা হয়ে বঙ্গোপসাগরের এদিক হয়ে ভারত মহাসাগরের সমস্ত লজিস্টিক্স, এই চায়না বা এই সমস্ত দেশগুলো, জাপান, এই সমস্ত জায়গায় যায়, তেল আমদানি এগুলো সব এদিক দিয়ে হয়। ঠিক ওই মালাক্কা স্ট্রেইটে কোন দেশগুলো? মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে এখানে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, সবচেয়ে বড় দেশ, সামরিকভাবেও শক্তিশালী। সেখানে জাপান দ্বিতীয় মহাযুদ্ধের পরে মানে এই প্রথম কোনো একটি মানে দেশের সাথে যে সামরিক চুক্তি করেছে, সেটা করেছে হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়ার সাথে 2020 সালে। এবং সেটা কিন্তু সাধারণ ব্যাপার না, কারণ ওরা টেকনোলজি ট্রান্সফার করারও ওইখানে ক্লজ রেখেছে। মানে ওদের যে সামরিক প্রযুক্তি জাপানের খুব সফিস্টিকেটেড, ওরা ওইখানে এটা আপনার দিবে। আমেরিকানরা গত বছর 21 সালে ব্লিংকেন ওখানে গিয়েছিলেন, এবং কি আপনার যে আমেরিকার পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েড, জেনারেল অস্টিন লয়েড, উনিও গিয়েছিলেন। এবং তখন ইন্দোনেশিয়ার সাথে মেরিটাইম এবং অন্যান্য অনেকগুলো বিষয়ে কতগুলো চুক্তি হয়েছে। তার মানে আপনি যদি দেখেন যে ইন্দোনেশিয়াটা হচ্ছে একটা মানে রুট, মানে ঠিক মালাক্কা স্ট্রেটের একটা কেন্দ্র, ওই জায়গায় কিন্তু এই পশ্চিমারা বা আমেরিকানরা হাউ ডাজ ইট এফেক্ট আস? তার কারণ এরপরে তো আমরা, আমাদের পাশে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে আবার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে সম্পর্কিত, কোয়াডের অংশীদার আমরা। আমাদের এই সাউথ চায়না থেকে এটা কি ইন্ডিয়ান ওশেন, দেন বে অফ বেঙ্গল, হ্যাঁ, তারপরে এপাশ থেকে তো সাউথ চায়না সি, মালাক্কা, তারপরে বে অফ বেঙ্গল, তারপরে ইন্ডিয়ান ওশেন। তা আমরা এটা সম্পর্কিত হয়ে যাচ্ছি। এখানে ইন্ডিয়ার এখানে কিন্তু একটা আন্দামান নিকোবর একটা দ্বীপ আছে, ওদের ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে। এখন আমাদের এটা হচ্ছে একটা চোকিং পয়েন্ট। এবং আরেকটা বড় বিষয় যে আমাদের পাশে মায়ানমার হচ্ছে একদম পুরোটাই আপনার, সেখানে হচ্ছে চীনের সবচেয়ে মূল যে লজিস্টিক্স যে এইটা হচ্ছে ডিপসি পোর্টটা হচ্ছে। এই ডিপসি পোর্টটা থেকে এখান থেকে রেল এবং সড়ক পথে তারা কুনমিং পর্যন্ত একটা বড় মানে অবকাঠামো তৈরি করছে। এর আগে তারা গ্যাস পাইপলাইন নিয়ে গেছে। আর বড় হচ্ছে ওরা পার্ট অফ বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ। এখন আমরা তো বেল্ট এন্ড রোডের ইনিশিয়েটিভের সাথে আছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ এটার সাথে থাকবে কোন, মানে কতটুকু বাস্তব, কেন বাস্তব আমি এটা প্রশ্ন করছি। তার কারণ আপনি দেখেন, আমাকে তো এই রাস্তাটা যেতে হবে টেকনাফ হয়ে, মানে মায়ানমার হয়ে, তারপরে কুনমিংয়ে আমরা যদি যুক্ত হই এটার সাথে। এখন আপনি আমার বর্ডারের এলাকায় পুরো এখানে রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছেন 8-10 লাখ।
এখানে অনেক ইনসার্জেন্ট গ্রুপ, আরাকান আর্মি, আরসা, এটা আরো অনেক কিছু, এমনকি থাইল্যান্ডের ওদিকে মানে সীমান্তে সেখানেও এতগুলো ইনসার্জেন্ট গ্রুপ, এখানে একটা ভোলাটাইল সিচুয়েশন। আর এই প্রবলেমটা এসে পড়েছে বাংলাদেশের ঘাড়ে, আমাদেরকে টানতে হচ্ছে এটা, আমাদের হয়তো একসময় মিলিটারিকে এটা টানতে হবে, আমাদের নিরাপত্তা অবকাঠামোকে টানতে হবে। তাহলে আমরা এতগুলো সমস্যা নিয়ে এই মায়ানমার, যেটা একটা সংকটপূর্ণ দেশ, সারা পৃথিবী থেকেই ধরতে গেলে মায়ানমার বিচ্ছিন্ন। আজকেও মায়ানমারের প্রধান বিচারপতি সহ 7 জনের বিরুদ্ধে কানাডা, আমেরিকা এবং ব্রিটেন স্যাংশন দিয়েছে। তা আমরা এইটার মধ্যে কিভাবে যাব, এই বিষয়গুলো এখানে আসছে। আমাদের করণীয় কি? আমাদের তো করণীয় নিয়ে আসবো আপনার কাছে, আগে এই বিষয়টা ওনার কাছ থেকে একটা বিশ্লেষণ নেই। এই যে আমি যেটা মনে করি যে পৃথিবীটা চলে হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে, সবাই যার যার স্বার্থ সুরক্ষা করতে চায়। করতে গিয়ে আরেকটা হচ্ছে সম্পদের উপর অধিকার, সেটি হলো আরেকটি সমস্যা। চীনের মূল সমস্যা হলো চীনের যে জ্বালানি আসবে, সেই জ্বালানিটা আসবে মিডল ইস্ট থেকে, তো সেই পথটা তার খোলা থাকতে হবে, যেটা ও কিছুটা বলেছে। আরেকটি হচ্ছে যে এই জ্বালানি দিয়ে সে যে প্রোডাক্ট তৈরি করবে, সুচ থেকে শুরু করে যে যত উন্নত মানের, এটাকে আবার বিশ্বে বেচতে হবে, মানে সরবরাহ করতে হবে, সে পথটাও খোলা থাকতে হবে। এখন এটি হলো একটা দেশের সবচেয়ে মূল জায়গা, লাইফলাইন। এই লাইফলাইন প্রোটেক্ট করার জন্যে তখন কেউ কেউ আছে যারা এটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এখন চায়নার সাথে আমরা দেখছি যে তার সাথে যেসব দেশের বর্ডার আছে, সীমানা আছে, সবার সাথে তার একটা সংঘাত আছে, সীমানা বিরোধ আছে। এই বিরোধটা তারা মেটাতে পারছে না, তার ফলে সংঘাতটা জিয়ে থাকছে। যেমন লাদাখের একটা জিয়ে থাকার সংঘাত আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে চীনের যে প্রসারতা, সেটি যে সে বিশ্বে একটা নতুন শক্তি হিসেবে যে অ্যাপেয়ার করছে, সেটি স্বভাবতই বিশ্বতে যে জায়গাটা আছে, এই জায়গাটার ভেতরে যাদের ক্ষমতা আছে, আমেরিকা এতদিন নিয়ন্ত্রণ করছিল, তাহলে তো আমেরিকার ক্ষমতা কমে যাবে। আমেরিকা এটা কেন মানবে না, যেহেতু তার স্বার্থের ক্ষতি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে এইটাকে ওয়ার্ল্ড অর্ডার মেনটেন করার জন্যে আমেরিকার যে ব্যয় করার দরকার বা ব্যয় তারা করে আসছে, সেটি থেকে তারা এখন অত ব্যয় করতে পারছে না। ফলে তারা হচ্ছে তাদের পার্টনার্স, মানে আরও সবাইকে বলছে তোমরাও আসো, ব্যয় তোমরা শেয়ার করো। আসলে তো একটা ক্যারিয়ার পাঠানোর তো বিষয় না, সেটি হচ্ছে যে ওইখানে যে সংঘাতে আপনি জড়িয়ে থাকছেন, সে সংঘাতের ব্যয়টা ভাগ হচ্ছে না। এসব কাজে কি আমাদের মতো দেশে, যেহেতু আমরা বলি আমরা স্ট্র্যাটেজিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট লোকেশন, আমাদের মতো দেশের সমর্থন কি তাদের জন্য খুব জরুরি কিনা? এই ধরনের টেনশন মানে খুব মারাত্মকভাবে জরুরি না, তবে স্বভাবতই যে তাদের যে মূল ফোকাসের জায়গাতে আমরা পেরিফেরাল এরিয়াতে আমরা আছি। কেন? আমরা হচ্ছে বঙ্গোপসাগরের একটি উপকূলবর্তী দেশ, সেহেতু বঙ্গোপসাগরে যদি কোনো আপনি যেটা আমরা সি লাইন অফ কমিউনিকেশন বলছি, সেটি খোলা রাখতে এবং এখানে যদি কোনো সংঘাত আসে বাংলাদেশ জড়াবে। এখন আবুরুজ যেটা বললেন যে সাউথ চায়না থেকে সেই জড়িয়ে থাকে। আমার কথা হলো যে আমি সংঘাতে কেন জড়াবো? আমার যদি কোনো স্বার্থ না থাকে, তাহলে আমার জনবল, আমার অর্থ, আমার মানুষের রক্ত এখানে যাবে, সেটি থেকে আমাকে সতর্ক থাকতে হবে যে আমি কোনো সংঘাতে, এই বিশ্ব সংঘাতের ভিতরে জড়িয়ে না পড়ি। এখন সেখানে অনেকেই চাইবে যে আপনি জড়িয়ে পড়েন। জড়িয়ে পড়ার সাথে আমি বলেছি সম্পদ ক্ষতি, মানুষের রক্ত দিতে হবে। তো সেই জায়গাতে আমি যাবার আগে আমাকে চিন্তা করতে হবে। এখন হচ্ছে কেউ কেউ চাইবে না, তুমি যদি আমার সাথে না থাকো, তাহলে আমি ধরে নেব তুমি আমার শত্রুর সাথে আছো। তো সেই পলিসির ভেতরেই বাংলাদেশের মতো যারা উঠতি গণতন্ত্র বা উঠতি অর্থনীতির দেশ, তারা সবসময় চাপের মুখে পড়ে। এখন বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেটি হচ্ছে এটা বে অফ বেঙ্গলের এটি একটা মধ্যখানে আছে। এখন ভারতের সাথে চীনের সাথে ভারতের একটা সীমান্ত সংঘাত আছে। তো সেখানে স্বভাবতই ভারত চীনের মতো শক্তির সাথে যুদ্ধ করতে গেলে তার কিছু সহযোগী লাগবে। তো স্বভাবতই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠবে। কারণ বন্ধুত্ব গড়ার পেছনে ওখানে একটি মূল কারণ হলো যে সাউথ চায়না সিতে, যেখানে আমেরিকা বলে আসছে যেটি আন্তর্জাতিক পানি, এখানে সবার চলাচল অধিকার আছে। চীন বলছে না, এটা আমার টেরিটোরিয়াল ওয়াটার। ওই 9 লাইন বলে তার একটা লাইন বানিয়ে তার সাথে সে আশেপাশের যে দেশগুলো আছে ওই দক্ষিণ চীন সাগরে সবার অধিকারকে সে কেড়ে নিতে চায়। এখন স্বভাবতই যার অধিকারকে কেড়ে নিতে চায় সে খাড়া হবে,
যদি তার শক্তিতে না কুলায় তখন তার বন্ধুকে ডাকবে। তো সেই হিসেবে ওখানে আমরা দেখছি একটা সংঘাতের জন্য বাবু রুশ। তাহলে আমরা দেখছি যে এটাকে বলছিলাম যে যুক্তরাষ্ট্র অকাস করেছে, কোয়াড করেছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছে only to counter or confront China's influence in the South China Sea and other territorial Indian Ocean as a whole. কিন্তু এখানে বাংলাদেশকে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন বাংলাদেশকে চায়না, আমেরিকা এদের একটা টানা হ্যাচড়ার মধ্যে বাংলাদেশ ঢুকে পড়ছে কিনা এবং তার জন্য ভবিষ্যতে কোনো প্রাইস পে করতে হবে কিনা? বাংলাদেশ তো শুধু এটা না, বাংলাদেশ তো ভারতের সাথে যে চীনের যে বৈষম্য বা সরি বৈষম্য না, তো যে মানে সংঘাতমূলক একটা সম্পর্ক সবসময় চীনের সাথে থাকে। এখন এখানে চীন তো সবসময় চাবে যে বাংলাদেশ তার সাথে থাকুক। আমরা চীনের থেকে বেশিরভাগ অস্ত্রশস্ত্র এনেছি বাংলাদেশে 76 সালের পর থেকে। এখন আবার ভারতও ধরেন গত কয়েক বছর থেকে চাচ্ছে না বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট যাক, তারা মালপত্র নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আপনি যদি এটা অন্য দৃষ্টিতে চিন্তা করেন যে হ্যাঁ, আপনার বাংলাদেশ যদি ভারতকে এই ট্রানজিট যতটুকু দিয়েছে সেই ট্রানজিটটা যদি ভারত অন্যভাবে ইউজ করে ইন কেস অফ ইমার্জেন্সি, ধরেন বড় ধরনের যুদ্ধ লেগে গেল ভারতের সাথে অরুণাচল হচ্ছে এই নর্থ ইস্টের উত্তর ভারতের উপরে, তখন তার রসদপত্র কোন দিক দিয়ে যাবে? তখন যে আমাদের উপর দিয়ে যদি ভারত নিয়ে যেতে চায়, ওদের যে ট্রেন আমাদের উপর দিয়ে যায় আগরতলা পর্যন্ত বা সিলেটের ওদিক দিয়ে, তখন চীন আমাদেরকে একটা চীন কি করবে? চীন বলবে তোমার উপর দিয়ে ভারতের জিনিস যাচ্ছে কেন? এটা আমার একটা সমস্যা। আবার আমি যদি চীনের প্রতি বেশি যদি যাই চীনের প্রতি, যে হ্যাঁ চীনকে আমি সাবমেরিন গাড়ি দিলাম, তো এটা দিলাম সেটা দিলাম, সবকিছু ভারতের বিরুদ্ধে করলাম, তাহলে তো সেটা আমাদের জন্যই ক্ষতিকর। এটা আমি অন্য দেশের স্বার্থের জন্য নিজের ক্ষতি করতে আমি তো রাজি না। আমার দেশটা এমনি ছোট, আমার দেশের যে অবকাঠামো, আমাদের মানুষ বেশি, কিন্তু আবার ডেভেলপমেন্ট প্রসেসে আবার চীনের সহযোগিতা দরকার। এটা একটা ব্যালেন্স থাকতে হবে। আর আপনি যেটা ওই যে আমেরিকার যে প্রশ্নটা, পশ্চিমাদের প্রশ্নটা, আমি এটা আসার আগে উনি যেহেতু একটা জিনিস বলছেন ছোট্ট একটু বলে দেই যে আমাদের দেশে গণতন্ত্রের ব্যাপারটা আমি বলছি না, যেটা উনি বলেছিলেন। বিষয়টা হচ্ছে যে এখন পৃথিবী ইন্টারলিঙ্ক, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশকে বা সিস্টেমের সাথে চলতে হয়। পৃথিবী একটা আমাদের শাসন ব্যবস্থা, পৃথিবীর কি সিস্টেম অফ গভর্নেন্স এক একটা দেশের কি হবে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যেমন রাজতান্ত্রিক দেশ আছে মধ্যপ্রাচ্যে, সেগুলো অনেক ফাইন চলছে, ভালো চলছে, ভালো কথা, তার ট্রেডিশনটা এরকম। এখন আমি বাংলাদেশ, আমার ট্রেডিশনটা হচ্ছে গণতান্ত্রিক, আমি কি সেভাবে চলবো নাকি আমি উত্তর কোরিয়ার মতো একটা সুডো ডেমোক্রেসি, মানে ওখানে উত্তর কোরিয়াতেও কিন্তু নির্বাচন হয়, মায়ানমারেও কিন্তু আপনার একসময় নির্বাচন হয়েছে, তা আমি কি ওভাবে চলবো? আর অন্য দেশ কি করলো সেটা আমার ভাবার বিষয় না, না তা ঠিক না। তার কারণ অন্য দেশের অনেক কিছু আমার উপরে প্রভাব বিস্তার করে এবং অন্য আরেক দেশের উপরে প্রভাব বিস্তার করে। কিভাবে? যেমন ধরেন ভেনেজুয়েলার যদি আপনি উদাহরণ টানেন, ভেনেজুয়েলাতে রাশিয়া এবং চায়না তাদের এই মানে প্রভাবে, এমনকি 2018 সালে যখন ভেনেজুয়েলাতে নির্বাচন হয় তখন ওখানে আন্দোলন দমন করার পর্যায়ে রাশিয়া তাদের স্ট্র্যাটেজিক বম্বার, বড় বম্বার তাদেরকে পাঠিয়েছে সহানুভূতি দেখার জন্য। তার এর মানে কি? আপনি তার ওইখানে চাচ্ছেন না, মানে মানুষ প্রতিবাদ করছে, আপনি চাচ্ছেন না, আপনি হাত দিচ্ছেন, এটা ভেনেজুয়েলাকে এফেক্ট করছে। এন্ড ভেনেজুয়েলার থেকে 58 লাখের মতো লোক পালিয়ে গেছে, এরা সব কিন্তু বিরোধী মতের, এরা চলে গেছে আমেরিকায়, মেক্সিকো, কলম্বিয়া, এসব দেশে। সিরিয়ার কথা দেখেন, সিরিয়া আপনি বলতে পারেন একসময় একটা উন্নত দেশ ছিল, তেল সমৃদ্ধ দেশ, গ্যাস সমৃদ্ধ দেশ, আজকে সিরিয়ার অবস্থা কোথায়? আপনি বলবেন যে এটা আমার কোনো গায়ে লাগছে না, ভালো কথা, গায়ে লাগছে না। তুরস্কে 40 লাখ লোক চলে গেছে সিরিয়া থেকে, 18 লাখ লোক গেছে ইউরোপে, তো সব তো যাচ্ছে অন্য দেশে, অন্য দেশের গুলোর উপরে চাপ পড়ছে। এই যেমন আপনার গত সপ্তাহের কথাই মনে হয়, বাংলাদেশের 273 জন লোক ওই যে ভূমধ্যসাগরে না কোথায় মরেছে, সেখানে 278 জনের মতো 273 জন বাংলাদেশ। এটা তো আমার খারাপ লাগে, আমি তো এই দেশে আছি, আমি তো দেশ থেকে যাইনি। তা এইটার উত্তর কি হবে? তার মানে কিছু একটা রং আছে, এখন সেটাকে আমাকে পরিশুদ্ধ করতে, এই রংটাই হচ্ছে ব্যবস্থাপনা। পৃথিবীতে এই যত এখন সংকটগুলো আমরা দেখছি, ইউক্রেনে যে সংকটটা দেখছি, কাজাকিস্তানে আপনার যে সংকটটা দেখেছেন, কাজাকিস্তানে মানে রাশিয়ান সেনাবাহিনীকে ওখানে ম্যাসাকার করেছে, ধরতে গেলে মানুষ মেরেছে, কেন? ওরা প্রতিবাদ করছিল। এতদিন ধরে একটা সরকার আছে, চুরি করছে কাজাকিস্তানের পুরো সম্পদের 50% মাত্র 162 জন লোকের হাতে, এই সরকারপন্থী লোকজনের হাতে, তাদের অফিসারদের হাতে, তাদের শীর্ষ কর্মকর্তাদের হাতে। মানুষ কত সহ্য করবে? আপনি এটা যদি ঠিক করেন, যেমন মধ্যপ্রাচ্যে অনেক দেশে, কাতারের কথা ধরেন, সবকিছু মোটামুটি একটা ঠিক করা আছে, রাজতন্ত্র আছে, চলছে, ফাইন চলছে, কিন্তু গুড গভর্নেন্সটা দেন। এই জন্যই আরেকটা দেশের উপরে আসবে কি না আসবে, ওই দেশের সিস্টেম কি হবে, অন্য দেশকে সেটা প্রভাবিত করে। যেমন আমাদেরকে প্রভাবিত করছে মায়ানমারের সামরিক অভ্যুত্থান, মায়ানমারের যে মানে চীনের যে আপনার ডিপসি পোর্ট, এটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, কোনো কারণে বাংলাদেশ হয়তো এটা রাজি হয়নি বা আমরা এটা রাজি হতে পারিনি।
এটা মায়ানমারে চলে গেছে। আচ্ছা চীন ঠিক আছে মায়ানমারে চলে গেছে, তো তুমি আমার এখানে ওই জায়গাটা ক্লিয়ার করার জন্য রোহিঙ্গাগুলোকে যখন ঢুকিয়ে দিচ্ছে, তো আমার প্রবলেম সৃষ্টি হলো না এটা? তা তার মানে কি আমরা কেউ কারো থেকে বাইরে নাই, ইন্টারলিঙ্কড। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। ইউক্রেনের ব্যাপারটা আপনি অনেকে বলছে ওখানে রাশিয়ার পাশে ওখানে কেন আমেরিকা যাচ্ছে, ইউ যাচ্ছে। এখন ওইখানে রাশিয়ার পাশে ইউক্রেন তো একটা সভরেন রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র। এখন ইউক্রেন ন্যাটোতে যাবে কি যাবে না সেটা ইউক্রেনের জনগণের ব্যাপার না। ওখানে রাশিয়ার কথা হচ্ছে ওখানে একটা চাপাতে হবে, আমেরিকার কথা হচ্ছে আমার মতো চলতে হবে। প্রবলেমটা এভাবেই তৈরি হচ্ছে। ইন্টারলিঙ্কড, বিশ্ব ব্যবস্থা ইন্টারলিঙ্কড, নিঃসন্দেহে ইন্টারলিঙ্কড। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে এই ইন্টারলিঙ্ক আসছে কি স্বার্থের সংঘাত। এখন এখানে যে বিগ গেমগুলো তৈরি হচ্ছে এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য, ও যে বললো যে ওর তো চলছে রাজতন্ত্র চলছে, তো তার মতো সে গণতন্ত্র চালাচ্ছে, সেটি ঠিক আছে, ওই দেশের লোক রাজতন্ত্র তৈরি করেছে। এখন যদি ওই রাজতন্ত্র আপনাকে সমর্থন না করে, আপনার এই বিগ গেমের পার্টনার না হয়, তাহলে আপনি এটাকে উচ্ছেদ করে দেবেন কিভাবে? এই বিভিন্ন সফট অ্যাপ্রোচ, পলিটিক্যালস অ্যান্ড এভরিথিং। এখানে হচ্ছে প্রশ্ন যে ইউক্রেনের সরকার বা ইউক্রেনের জনগণের অধিকার সে ন্যাটোতে থাকবে কি থাকবে না। সেখানে রাশিয়া এখন এই যে শক্তি প্রয়োগ করছে, শুধু এখানে একটা যুদ্ধ অবস্থা, শুধু না বিশ্বযুদ্ধ অবস্থার পরিবেশ তৈরি হয়েছে। তো স্বভাবতই ইউরোপ হচ্ছে তার স্বার্থে ডিভাইডেড। এটা ওখানে একটা ন্যাটো আছে যেটা ট্রান্সআটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানি তার সবচেয়ে বেশি গ্যাস আসে হচ্ছে রাশিয়া থেকে। তো রাশিয়া থেকে যদি এই গ্যাস না আসে, জার্মানি উইল বি ফ্রোজেন, এটি হিমায়িত হয়ে যাবে। তো সেই স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জার্মানি পুরোপুরি যেতে চাচ্ছে না, কিন্তু ন্যাটোর যে এগ্রিমেন্ট আছে সেখানে কিন্তু পুরোপুরি যাওয়ার কথা। এখন এই যে ন্যাটোকে যে আপনি যে একসাথে ধরে রাখবেন, এটি হলো স্ট্র্যাটেজি। যে আমেরিকা কোন স্ট্র্যাটেজি নেয় যেখানে ন্যাটোকে ইউনিফাইড করে। কিন্তু এখানে আমরা দেখছি যে ন্যাটো কিন্তু ইউক্রেন ইস্যুতে খুব গভীরভাবে দেখলে এটা ডিভাইডেড। তো সেই ডিভাইডেড স্ট্র্যাটেজি থেকে আপনি বেরিয়ে এসে এখন বাংলাদেশ, আপনি ভারত কোথা থেকে সে আমাকে ট্রানজিট দেবে কিনা, ও সেখানে তার যে ডিপ সি পোর্ট বানিয়েছে চায়না মিয়ানমারে, এরকম তারা তো পাকিস্তানেও বানিয়েছে, ঠিক আছে না? বাংলাদেশে বানানোর জন্য তারা অনেক প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ শ্রীলঙ্কাতেও তারা অপারেট করছে। আচ্ছা, ওটা তো তারা ঋণ দিয়ে সেটি তো পরে লিজ নিয়ে নিয়েছে। এই যে এটাকে ডেট ডিপ্লোম্যাসি বলতেছে সবাই, যে এরকম ঋণ দিয়ে ঋণের ভার যখন কেউ বহন করতে পারবে না, তখন তার দেশের একটি অংশ তুমি নিয়ে নাও। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার গণতন্ত্রের ডেফিনেশন কে করবে? উনি যেমন বলেন অনেক সাংবাদিক বাংলাদেশ থেকে গেছে, বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, এটা অন্য কোনো দেশে দেখা যায় না। এখন আমি যদি বিদেশে গিয়ে আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, হয়তো তার সাথে মিলবে না, সেটি হচ্ছে ওনারা বিদেশে একটি ভালো জীবন খোঁজার জন্য গেছেন কিনা সেটিও একটি প্রশ্ন। এবং ওখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ক্ষেত্রে যদি আপনি একটা সরকার বিরোধী অবস্থান প্রেজেন্ট করতে পারেন, তাহলে সেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার একটা সুযোগটা বেশি তৈরি হয়। যেই সুযোগের একটি জায়গায় বাড়ি আমরা দেখেছি, সেটি হলো কানাডার কোর্টে। কানাডার কোর্টে এরকম বেশ কিছু সংখ্যক যখন রাজনৈতিক আশ্রয় চেয়েছে, তারা বলেছে এরা হচ্ছে সন্ত্রাসী। কারণ বাংলাদেশে যে ঘটনা তারা করেছে, হয়তো কার সাথে ছিল অত ডিপলি আমি তার ঘটনার সাথে সে মিলিয়েছে। তো এখানে হচ্ছে যে তারা চলে গিয়েছে তাদের জীবন তৈরি করার জন্য, সেটিকে আমি আমার দেশটা এত পচা হয়ে গেছে যে তাদেরকে চলে যেতে হয়েছে। আপনি তো সাংবাদিক, সেও সাংবাদিক, তো আমরা যে আজকে কথা বলছি, কেউ তো আমাকে চাপ দিচ্ছে না এই কথা বলো বা এই কথা বইলো না। তো এখন হচ্ছে যে আপনি এটাকে ইস্যু হিসাবে একটা প্রজেক্ট করতে চাচ্ছেন, এটাকে ফলস প্রজেকশন। আপনি একটা ফলস একটা স্পেয়ার্স তৈরি করতে চাচ্ছেন, ডেমোক্রেসি নাই। এখন আমি যদি বাংলাদেশের ডেমোক্রেসিতে যদি নির্মোহভাবে একটি ছোট মন্তব্য করতে চাই, আমি বলবো বাংলাদেশের ডেমোক্রেসির যে সংকটটা, এটা গণতন্ত্রের সংকট না, এখানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সক্ষমতার ভারসাম্যহীনতা। অর্থাৎ কোনো দল খুব শক্তিশালী আর তার সাথে পাশের দল হচ্ছে খুবই দুর্বল, ঠিক আছে? আমেরিকা ভার্সেস বাংলাদেশের মতো অবস্থা, যার ফলে হচ্ছে এটি একটি ব্যালেন্সড অ্যাপ্রোচ পাচ্ছে না। এখন যিনি অত্যন্ত দুর্বল, তিনি মনে করছেন যে আমি এই ব্যালেন্স অ্যাপ্রোচ পাচ্ছি না বলে আমি আমার হেডওয়ে তৈরি করতে পারছি না, আমি এগোতে পারছি না। তখন উনি যাবেন অন্য কারোর কাছে গিয়ে বলবেন যে এখানে আপনি আমাকে একটু সাহায্য করেন। তো সাহায্য এটিকে আমরা বলছি ইন্টারভেনশন, কাইন্ড অফ ইন্টারভেনশন। এখন এখানে অনেকে বলছে যে আপনাকে ওই যে কি বলে, এই যে নিয়োগ করা,
তো আপনি ওখানে লবিং করছেন, লবিস্ট নিয়োগ করেন। আজকে কিন্তু ওনার বক্তব্য আমি দেখেছি, উনি লবিস্টের কথা বলেছেন। ওই যে মার্কিন চেয়ারম্যান, পররাষ্ট্র কমিটির চেয়ারম্যান, উনি কিন্তু বলেছেন যে এই ঘটনাগুলো ঘটেছে, কিছু লোক মারাত্মকভাবে লবি করছে এটার জন্যে, সেটি তিনি কিন্তু ঘোষণাটা দিয়েছেন। তো সেটির সাথে বাংলাদেশের পারসেপশনের একটা আমরা একটা ইন্টিগ্রেশন পাচ্ছি। তো আমার কথা হলো যে এগুলো যেমন বাংলাদেশের মানুষ এখন যেটি আছে, অনেকে মনে করছে যে বাংলাদেশে এখন তো $3000 পার ক্যাপিটা ইনকাম ছড়িয়ে যাচ্ছে, তাহলে আপনার আমার পার ক্যাপিটা ইনকাম কত, এখন একটি লেবারের পার ক্যাপিটা ইনকাম কত, তাহলে সেই লোকটি কেন বিদেশে যেতে চাচ্ছে? তার মানে দেশে কি কর্মহীনতা? দেশে কর্মসংস্থানের অভাব আছে, আমি স্বীকার করি, কিন্তু এটি মূল কারণ না ওই লোকটার ওই সাগর পাড়ি দেবার চেষ্টা করা। সেই কারণে আমরা দেখেছি যে যারা বিদেশে চাকরি করছে ওদের মধ্যে যে আপনি খোঁজ নেন, হচ্ছে আমাকে দেখতে হবে সঠিকভাবে যে লিবিয়াতে কাজ করছে, সে আর লিবিয়াতে কাজ করতে চায় না, সে এখন ইউরোপে যেতে চায়, তখন ওখান থেকে তার পরিচিতি তো বাংলাদেশই থেকে গেল। এসব প্রচেষ্টাকে মিলিয়ে যখন আপনি দেশের থেকে এটা করছে, কোনো ক্রাইসিস থেকে না, আমি বলছি ক্রাইসিস থেকে করছে না, না করে এটা ক্রাইসিসের সাথে যুক্ত করে আমার দেশের উপরে একটা ট্যাগ লাগানো হচ্ছে। জি জনাব আবুল রশিদ। না, এটা উনি যেটা বলেছেন আমি এটা আবারও দ্বিমত করছি। পৃথিবীতে এখন যে শরণার্থী সমস্যা চলছে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিভিন্ন দেশ থেকে। আমি চাই না যে আল্লাহ না করুক বাংলাদেশ থেকে কোনোদিন এরকম অবস্থা সৃষ্টি হোক। বাংলাদেশের মানুষের 98.7% হচ্ছে বাংলা ভাষায় কথা বলে, মানে আমরা জাতি হিসাবে 98.7% একই ভাষায় কথা বলি। উনিও যে ভাষায় কথা বলেন, আমিও একই ভাষায় কথা বলি, হয়তো মতের মিল নেই। তা যেমন আমার নিজের স্ত্রী আমার উল্টো রাজনৈতিক আদর্শের, আমরা একসাথে ভর করছি, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমাদেরকে একসাথে থাকতে হবে। সামাজিক যুদ্ধবদ্ধতা হচ্ছে একটা বড় জিনিস, মত প্রকাশের স্বাধীনতাটা একটা হচ্ছে বড় জিনিস। আমি চাই না যে বাংলাদেশের কখনো এরকম কোনো অবস্থা হোক যে এখান থেকে 40 লাখ লোককে ইন্ডিয়া চলে যেতে হয়, মায়ানমারে চলে যেতে হয়। আমাদের তো সীমানায় 2টা দেশ ছাড়া আর কোথাও নাই। এটা সিরিয়ার সীমানা তুরস্কে ছিল বলে ওরা গিয়েছে। আর উনি যেটা বলছেন যে বাংলাদেশে এইরকম কোনো সংকট নেই, তাহলে আমি শুধু প্রশ্ন করি, যখন সরকারি চাকরিতে নিয়োগ দেয়া হয়, বিসিএস থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরি, এমনকি একটি ক্লার্কের চাকরি, একটা পিয়নের চাকরি, সিকিউরিটি ক্লিয়ারেন্সের নামে যা করা হয়, সেখানে একদম দেখা হয় তার পরিবারের কোথায় কেউ বিরোধী দলের আছে কিনা, কেউ ওই দলের আছে কিনা। এটা কেন? কেন আমি কি এই দেশের নাগরিক নই? আমি যদি এই দেশের নাগরিক হই, আমি যদি কোয়ালিফাই করি, আমি যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ না করি, দেশের বিরুদ্ধে কোনো কাজ না করি, তাহলে কেন তাকে চাকরিতে নেওয়া হবে না? তাকে ব্যবসা করতে দেওয়া হবে না? তাকে কথা বলতে, সাংবাদিকতা ভালোভাবে করতে দেওয়া হবে না? আমাকে নিজে ফোন করা হয়, আমি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের, আমি এগুলোর সম্মুখীন হয়েছি, আমি এগুলো নিজে দেখেছি। সুতরাং আমাকে তো কেউ বললে হবে না যে আমাকে হস্তক্ষেপ করা হয় না, আমি করেছে। সুতরাং আমি তা বলছি, আমি এই দেশ ছেড়ে যাইনি, তার কারণ আমি এই দেশ আমার, এদেশ আমি যাইনি। কিন্তু যারা গেছে, হ্যাঁ আমি মানি অনেকেই মিথ্যে কাগজপত্র বানিয়ে যায়, কিন্তু সেটা সার্বিক পরিস্থিতি না। আমাদের দেশ থেকে সিরিয়ার মতো এক্সোডাস হয় নাই, সেটাও ঠিক আছে। কিন্তু যদি হয় যে যদি এরকম পরিস্থিতি হয় যে একটা পক্ষের, যেমন কাজাকিস্তানের মতো, শুধু একটা পক্ষের কাছে উন্নয়নের সবকিছু সুবিধাগুলি যাচ্ছে, আয় যাচ্ছে, ব্যবসা যাচ্ছে, আরেক পক্ষ কিছু করতে পারছে না, ও তুমি তো বিএনপি, তোমার ব্যবসা করার দরকার নাই, তুমি বিএনপি, তোমার চাকরি করতে পারবে না। তো এই লোকগুলি যাবে কোথায়? আজকে একটা ছোট্ট আপনাকে পরিসংখ্যান দিই, বিএনপির 35 কি 36 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা আছে। আপনি একটা কর্মীর ফ্যামিলি মেম্বার 4 জন করে ধরেন, 4 জন করে ধরলে আপনি দেখেন কয় কোটি হয়। আবার ওই 4 জনের আশেপাশে খালা, খালু, শ্বশুর শাশুড়ি ধরেন, আরো 4 জন করে 2.5 কোটির মতো লোক সরাসরি ইম্প্যাক্টেড। তাদের জমি জমা বিক্রি করে মামলা চালানো হচ্ছে, সবকিছু করা হচ্ছে। আমি কেন এই প্রসঙ্গটা আনছি? আবার ওই জায়গায় ফেরত যাচ্ছি। গভর্নেন্স, শাসন ব্যবস্থা, ইন্টারলিঙ্ক, এই যে পৃথিবীর সাথে জড়িত, এগুলো যদি একসময় ঠিক না থাকে, তাহলে বাংলাদেশ থেকে ওরকম বিস্ফোরণমুখ পরিস্থিতি দেখা দিতে পারে। আমরা একই জাতির, বাংলাভাষী, আমাদের আরো নিজেদের মধ্যে মানে সম্পর্কটা ভালো থাকার কথা, যেই দল করি না কেন। যেমন আমার ফ্যামিলিতে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি জাতীয় পার্টির মানে জেনারেল এরশাদের পরিবারে, আমি একটা পক্ষ সমর্থন করি, আমার স্ত্রী আরেক পক্ষ সমর্থন করি। দিস ইজ হোয়াট, এটাই বাংলাদেশ। কিন্তু এখানে যখন দেখা যাবে যে না, আমি একটা কিছু করতে গেলাম, না উনি তো এই পক্ষের, ওনাকে এটা করতে দেওয়া যাবে না কেন? এমনকি আমাদের রাষ্ট্রীয় যে আপনার যে সংবর্ধনাগুলো হয় আমাদের মুক্তিযুদ্ধের উপরে, আমাদের বিজয় দিবসের উপরে, জেনারেল ইব্রাহিম একজন বীর প্রতীক, তাকে দাওয়াত দিয়ে
আপনার বঙ্গভবন থেকে তাকে অর্ধেক পথে ফেরত পাঠানো হয়েছে। একটা বীর প্রতীককে যখন ফেরত পাঠানো হয়, মেজর হাফিজের মতো লোক, শাহজাহান ওমর বীর উত্তমের মতো লোক, তারা বিএনপি করেন বলে তাদেরকে সশস্ত্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় না, এই পরিস্থিতিটা কেন সৃষ্টি করা দরকার? হারমোনি এটা হচ্ছে, উনি তো অনেক অভিযোগ দিলেন, আমরা এই অভিযোগে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি মানে ভরে গেছে। এখন এই অভিযোগ আমি বলছি উনি অভিযোগ তৈরি করতে পারেন, এটির সাথে লিঙ্ক করতে পারেন। আমি বলছি যে মূল যে জায়গাটা সেটি হলো যে বাংলাদেশে প্রথমে হচ্ছে যে পপুলেশন ইজ ডিভাইডেড ফিলোসফিক্যালি, এটা হলো আমার কথা। আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ একটি পক্ষ, আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি পক্ষ, বিএনপি আওয়ামী লীগ বিষয় না। তো সেখানে হচ্ছে যে যারা এইখানে যে ফিলোসফিক্যাল ডিভিশন, এটিকে তো আপনি ইউনিফিকেশন করতে হলে আপনাকে ফিলোসফিক্যাল একটা ইউনিফিকেশন ট্রান্সফরমেশন দরকার। সেখানে হচ্ছে যদি কেউ মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটি মুক্তিযুদ্ধ ছিল না, এটা ছিল অন্য কিছু, বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়নি, এটি আপনি মানেন না, ঠিক আছে? বাংলাদেশে বঙ্গবন্ধু বাংলাদেশের ফাদার অফ দ্য নেশন না, জাতির পিতা না, ঠিক আছে? উনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট না। তো এই যে বেসিক জায়গা, আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে সংবিধান, যেটির উপরে বাংলাদেশ যুদ্ধ করেছে, যে 4 মৌলিক সংবিধানের যে মৌলিক স্তম্ভ, সেটাকে আমি মানি না। তাহলে তো আপনার সমঝোতার জায়গা নাই। প্রথমে হচ্ছে দেশটি আমার, দেশটি আমাদের সবার। এখন এই দেশটি যেভাবে বাংলাদেশটি তৈরি হয়েছে, যার জন্য বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, আমাকে সেটাকে মানতে হবে। এখন সেই মানার জায়গাতে আপনি বলবেন যে বাংলাদেশ আমি আমার মতো চাই, আমি পাকিস্তানের মতো বাংলাদেশ চাই, হতে পারে, চাইতে পারেন আপনি। এখন এটি ডিসিশন নেবে কি? বাংলাদেশের পপুলেশন, বাংলাদেশের জনগণ, সেই জনগণের চাওয়ার উপরে ভিত্তি করছে। এখন চাইতে গিয়ে আমি আগেই বলেছি, মূল সংকট ওখানে না। মূল সংকট হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, যদি উনি অনেক দলের নাম বললেন, আমি যদি পাশাপাশি করি, আমি রাজনীতির সাথে যুক্ত না, তো পাশাপাশি করলে আমার কাছে মনে হয় এই রাজনৈতিক দলগুলোর যে সক্ষমতা বা তাদের যে শক্তি, রাজনৈতিক শক্তি, এর ভিতরে কোনো ভারসাম্য নাই। একটি খুব বেশি বড়, একটি খুব বেশি ছোট, শক্তির ভারসাম্য নেই। সেখান থেকে এই দান্দিকতা তৈরি হয়েছে। এই দান্দিকতা তৈরি করার জন্য আপনি প্রেক্ষাপট তৈরি করবেন। সেই প্রেক্ষাপট তৈরি করার জন্য আপনি বলবেন এই অভিযোগ, দেশ ছেড়ে লোক চলে যাচ্ছে, সাংবাদিকরা কথা বলতে পারে না, মত প্রকাশের অধিকার নাই। আমি ওই স্পেসিফিক জায়গাটা জানতে চাই, কে মত প্রকাশের অধিকার যদি না থাকে? আমি তো সারাদিন দেখছি যে বাংলাদেশের এই কিছু, যদি আমি ইউটিউবে ঢুকি, আমি ঢুকে দেখি যে এখান থেকে কিছু কিছু বিদেশ থেকে যারা সাংবাদিকরা বাংলাদেশে থাকতে পারেনি বলে চলে গেছেন বলে, ওনার কথা যদি আমি ধরে নিই, তো ওনারা ওখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, কেউ পদ্ধতিতে আছে, প্রসেসে আছে, কেউ পেয়ে গেছেন, ওনারা ওখান থেকে ছাড়ছেন। আজকে দেশের এই অবস্থা হয়ে গেল, যার ভিতরে আমি যখন সত্যতা খুঁজতে যাই, আমি ওনাকে বিশ্বাস করতে চাই, বিশ্বাস করতে গিয়ে আমি অত্যন্ত হতাশ। এইসব লোকগুলো এরকম দেশের পরিস্থিতি নিয়ে এরকম অভিযোগ এবং অবান্তর গল্প কেন ছাড়ছে? এই অবান্তর গল্প ছাড়াকে যদি আপনি মত প্রকাশের অধিকার বলেন, মত প্রকাশের অধিকারে একটা সীমাবদ্ধতা আছে, আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন না। শেষ আপনি যদি আপনার আন্তর্জাতিক পরিস্থিতি বলেন, বাংলাদেশ যে প্রবলেমে পড়বে বা পড়তে পারে বা আমাদের কি করণীয়, আমাদের সক্ষমতার মূল জায়গাটা হচ্ছে যে আমাদের দেশে, আমাদের এই যে আবারও বলছি যে আমাদের যে সামাজিক জুটবদ্ধতা আছে, উন্নয়নের থেকে আমাদের বেশি দরকার সামাজিক জুটবদ্ধতা। একজনের সাথে আরেকজনের দ্বিমত থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটা আমাদের ঐতিহ্য। উনি যেটা বললেন বঙ্গবন্ধু আমাদের জাতির জন্য, এটা নিয়ে তো আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। আমি তো বলছি যারা করে সেটা স্যার, ওদের যারা করে তাদের থট প্রসেস আলাদা, সেটা আমাদের স্বাভাবিক থট প্রসেসের মধ্যে না। হ্যাঁ, বা আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কারোর মধ্যে দ্বিমত নেই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য আমাদের এগুলো থাকবে। আমাদেরকে সামাজিক জুটবদ্ধতা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের দেশটা শক্তিশালী ভাবে একটা, মানে ধরেন যে কোনো বৈশ্বিক পরিস্থিতি, যেমন ধরেন ভারত আমাদেরকে খুব ভালো করে চাপ দিল, চীন আমাদেরকে ভালো করে চাপ দিল, আমেরিকা আমাদেরকে ভালো করে চাপ দিল, আমরা এটাকে প্রতিরোধ করব কেমনে? উনি যেটা বলছেন যে হ্যাঁ এটা আমাদেরকে ঠিক, আমরা করব কেমনে? উনি আর আমি যদি দুইজন মারামারি করতে থাকি তাহলে তো করতে পারবো না। আপনি আমি যদি মারামারি করতে থাকি করতে পারবো না। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, বিভিন্ন থাকবে, কিন্তু আমাদের সামাজিক জুটবদ্ধতাকে ঠিক রাখতে হবে। এটা দায়িত্ব কিন্তু সরকারের, এটা দায়িত্ব আমার না। ঠিক আছে, এইটা যদি ঠিক থাকে তাহলে আন্তর্জাতিক এই পরিস্থিতিগুলো আপনি বলেন এই যে স্যাংশন আসতেছে বা যাই আসুক আমরা মোকাবেলা করতে পারবো। যদি না থাকে আমরা মারামারি করতেই থাকবো।
জি, আজকে আর সময় নেই। ধন্যবাদ জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ আপনাকে এবং জনাব আবুল রশিদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আনোয়ার ইস্পাত এই সময় এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটগুলো আপনি জেনে নিতে পারেন। আর ওমিক্রন নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা এখনও আছে, সংক্রমণ আছে, সবাই সাবধানে থাকবেন, মাস্ক পরবেন, জমায়েত এড়িয়ে চলবেন এবং সাবান দিয়ে যত বেশি সম্ভব হাত ধোবেন। ভালো থাকুন।